আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন একটি মহল তাঁর বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্রে লিপ্ত হল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সাধারণ জনগণের কাছে কুৎসা রটনা করা শুরু করলো। তারা বলতে শুরু করলো যে তোমরা ওই লোকটার ধারের কাছেও যেও না, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারের কাছেও যেও না, কেননা ওই লোকটা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, নাউযু বিল্লাহি মিন যালিক। তো তাদের এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের জালে সমাজের কিছু মানুষ বিভ্রান্ত হলো, কিছু মানুষ আবার বিগড়ে গেল। তারা চিন্তা করল যে এই লোকটা মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী, একজন বলল আর সেইটা আমরা বিশ্বাস করব? যাই না, আসলে লোকটা কেমন, একটু যাচাই করে দেখি। এই লোকগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে গেল, তার সাথে কথা বলল, তারা মুগ্ধ হলো এবং এক একজন সোনার মানুষে পরিণত হলেন। এছাড়াও এমন অনেক সাহাবীকে আপনি পাবেন যারা সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, শত্রুতা করেছে, না জেনে না বুঝে, কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে গেছে, তারা এক একজন সোনার মানুষে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় এসছেন, সমাজ পরিচালনায় এসছেন, তখনও সমাজের কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই তাদের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তখনও তাদের সেই চক্রান্ত এবং ষড়যন্ত্রের জালে কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে। আবার ঠিকই কিছু মানুষ বিগড়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সান্নিধ্যে গেছে এবং তারাও সোনার মানুষে পরিণত হয়েছে। তো এমনিভাবে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দাঈ ইলাল্লাহর সংগঠন। তারা সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তারা অবহেলিত, অবুঝ, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, শিক্ষিত মানুষ যারা ইসলাম বোঝে না বা বোঝার চেষ্টাও করে না, এই মানুষগুলোকে ইসলামের সুশীতল ছায়াতলে আনার জন্যে তারা বছরের পর বছর, যুগের পর যুগ দাওয়াতি কাজ করে যাচ্ছে। আর এই কাজ করতে গিয়ে তারাও একটি স্বার্থান্বেষী মহল যারা এই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সেই চক্রান্ত এবং ষড়যন্ত্রের জালে একটা বিরাট সংখ্যক মানুষ বিভ্রান্ত হয়েছে এবং কিছু মানুষ সত্যি আসলে তারা ভালো কাজ করছে কিনা, তারা আদৌ ভালো মানুষ কিনা, এটা যাচাই বাছাই করার জন্যে যখনই জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সান্নিধ্যে গেছে, তারাও এক একজন সোনার মানুষে রূপান্তরিত হয়েছেন। তেমনই একজন মানুষ বর্তমান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনিও একসময় বামপন্থী রাজনৈতিক দলের নেতা ছিলেন, জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। সেই স্বার্থান্বেষী মহলের চক্রান্ত এবং ষড়যন্ত্রের জালে তিনিও ধরা পড়েছিলেন। যেভাবেই হোক তিনি জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সান্নিধ্যে এসেছিলেন, তিনিও ইসলামের দাওয়াত পেয়েছিলেন। দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সান্নিধ্যে আসার সঙ্গে সঙ্গে তিনিও একজন সোনার মানুষে পরিণত হলেন। আজকে তিনি একজন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দাঈ ইলাল্লাহ। তাকে নিয়েও আমাদের সমাজে কত চক্রান্ত, কত ষড়যন্ত্র হচ্ছে। তার মতো জামায়াতে ইসলামীর অনেক নেতাকে নিয়ে আমাদের সমাজে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এবং এই ষড়যন্ত্র চক্রান্তের জালে বাংলাদেশের অনেক আলেম উলামা তারা জড়িয়ে পড়ছে। এমনই একজন বাংলাদেশের তরুণ উদীয়মান, খুবই জনপ্রিয় আলেমে দ্বীন আলী হাসান ওসামা। তিনি এই কিছুদিন আগেও
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন রোকন ডক্টর আবুল কালাম আজাদ বাশার, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মুফাসসিরে কোরআন, একজন দাঈ ইলাল্লাহ, এই আলী হাসান ওসামার মতোই খুবই জনপ্রিয় একজন বক্তা এবং খুবই যোগ্য আলেমে দ্বীন, তাঁর সাথে উনি এক ধরনের বাগবিতণ্ডায় অনলাইনে জড়িয়ে পড়লেন, অনেকটা মুখোমুখি দাঁড়িয়ে গেলেন। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় মানে অনেকটা টক অব দ্য নিউজে রূপান্তরিত হলো। কাদা ছুড়াছুড়ি এমন এক চরম পর্যায়ে পৌঁছে গেল যে কওমি অঙ্গনের সাথে জামায়াতে ইসলামীর যে একটা মানে ভালো চিন্তা ভাবনা, একটা ঐক্য গড়ার বা অন্তত কাছাকাছি যাওয়ার একটা রাস্তা তৈরি হয়েছিল, সেটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এরপরে বাংলাদেশ 5ই আগস্ট 2024 স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের সকল পর্যায়ের আলেমদের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করলেন, যে অনুষ্ঠানে এই মুফতি আলী হাসান ওসামাকেও দাওয়াত করলেন। তিনি আসলেন। তার মনের মধ্যে জামায়াতে ইসলামীর আমির সম্পর্কে বা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সম্পর্কে যে ধারণা ছিল, সেটা মানে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। মানে তিনি জামায়াতে ইসলামীর আমির, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সম্পর্কে যা ধারণা করতেন, আসলে জামায়াতে ইসলামীর আমির, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তার সম্পূর্ণ উল্টা। চলুন, উনি তার ফেসবুক পেজে জামায়াতে ইসলামীর আমির সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, কিছু একটা লিখেছেন। এটা নিয়ে বাংলাদেশের একটি মেইন স্ট্রিম মিডিয়া যুগান্তর নিউজ করেছে 30 আগস্ট 2024। তারা হেডলাইন করেছে, দেশের নেতৃত্ব জামায়াতের আমিরকে দিলে দেশ রোল মডেলে পরিণত হবে ওসামা। তিনি কি লিখেছেন? ইসলামিক বক্তা মুফতি আলী হাসান ওসামা বলেছেন, এক মেয়াদে দেশের নেতৃত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে থাকলে সারা দুনিয়ার জন্য দেশ রোল মডেলে পরিণত হবে। শুক্রবার ওসামা তাঁর ফেসবুক পোস্টে এই কথা বলেন। ওসামা বলেন, দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়াগুলো যেভাবে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে, তাতে পুরোই বেনজির। দলমতের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকল ধারার মানুষ যেভাবে উচ্ছ্বসিত প্রশংসা করছে, বরং করতে বাধ্য হচ্ছে, তাতে এ কথা বললে অত্যুক্তি হবে না। এক মেয়াদে দেশের নেতৃত্ব তার হাতে থাকলে লাখো অমুসলিমও দিনের দিকে ধাবিত হবে, সারা দুনিয়ার জন্য দেশ রোল মডেলে পরিণত হবে। আপনি চিন্তা করুন তো, সেদিন যে লোকটার সাথে জামায়াতে ইসলামের একজন রোকনের যে কাদা ছুড়াছুড়ি হয়েছে, সেই লোকটা আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের প্রশংসায় পঞ্চমুখ। ভাবা যায়? এর আগে গত 18ই আগস্ট কওমি আলেমদের সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের মতবিনিময় শেষে আরও একটি ফেসবুক পোস্ট দিয়েছেন ওসামা। সে সময় তিনি বলেন, দেশ, ধর্ম ও জাতির চরম সংকটে ঐক্যের প্রচেষ্টাগুলো সফল ও সার্থক হোক। শ্রদ্ধেয় আমিরে জামাতের আহ্বানে আজ কওমি ঘরানার আলিম ওলামার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কার্যালয়ে। ডাক্তার শফিকুর রহমান সাহেবের ব্যক্তিত্ব যে কাউকে মুগ্ধ করার মতো। এই বয়সেও কর্মচাঞ্চল্য যেন উদ্যমী তরুণ। প্রথম সাক্ষাৎ হলো আজ, তবে মনে হলো যেন কত কালের চেনা। দেখেই বুকে জড়িয়ে নিলেন, কপালে চুমু খেলেন। রাতে মাহফিল থাকায় প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকতে পারিনি। আমার আলোচনায় রাজনৈতিক ও সাংস্কৃতিক নব্য জাহিলি আধিপত্য রুখে দেওয়ার জন্য এবং সমস্ত নৈরাজ্য ও বিশৃঙ্খলা দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য বৈষম্যের মধ্যে ঐক্যের আহ্বান জানালাম। ইখতিলাফ ছিল, আছে, থাকবে, তবে ইসলামকে সম্মিলিতভাবে বিজয়ী করতে হবে উল্লেখ করে ওসামা বলেন, ঐক্যের ভিত্তি শাখাগত মাসালা বা ইখতিলাফি বিষয় নয়। ঐক্যের ভিত্তি যা, তা নিয়ে দ্বিমত করার সুযোগ কোথায়? সুতরাং এক সরকার যাবে, আরেক সরকার আসবে, তবে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ইসলামের বিকল্প কিছুই না।
সুতরাং ইসলামপন্থীদের মাথায় কাঁঠাল রেখে সবাই খাবে, এটা হতে দেওয়া যাবে না। গুটি কয়েক নাস্তিক পর্যন্ত বিশাল জনগোষ্ঠীর ইসলামপন্থীদের চাপে ফেলে দেয়, অথচ সকলে মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখলে ইসলামের পক্ষে আন্দোলন গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র। এই যে কথাগুলো তিনি লিখেছেন, ভাবা যায় এই লোকটার সাথে ডক্টর আবুল কালাম আজাদ বাশারের যে তিক্ততা সৃষ্টি হয়েছিল, যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছিল, এই লোকটা যে জামাতের প্রশংসায় পঞ্চমুখ হবে, এই লোকটা যে আমিরে জামাতের প্রশংসায় পঞ্চমুখ হবে, এটা কি আমরা 17 তারিখেও ভেবেছিলাম? ভাবিনি। এই জন্যে আমি যেটা বলতে চাই, আপনারা যারা জামাতের সমালোচক, আলিম ওলামা আছেন, আপনারা যারা জামাতের নেতৃবৃন্দের সমালোচক, আপনাদেরকে অনুরোধ করব, সমালোচনা করার আগে একটু তাদের সান্নিধ্যে আসুন, তাদের সাথে একটু বসুন, এক কাপ চা খান, কথা বলেন। আপনার জীবন পাল্টে যাবে, বিশ্বাস করুন, আপনার জীবন পাল্টে যাবে। আপনি পরীক্ষা করে দেখুন, ডাক্তার শফিকুর রহমান তিনি সিলেটে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন, উইমেন মেডিকেল কলেজ, অর্থাৎ মহিলা মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজে যেহেতু প্রতিষ্ঠাতা তিনি, পরিচালক তিনি ইচ্ছা করলে তার দলের লোকজন দিয়েই তিনি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারতেন। মনটা কত বড় হলে এটা করা যায়। তিনি কি করলেন? যার মেধা আছে, মেধার দৃষ্টিতে যিনি পরীক্ষায় টিকেছেন, ভাইভাই টিকেছেন, তাকেই তিনি তার হসপিটালে নিয়োগ দিয়েছেন। একেবারে 4র্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত, এমডি পর্যন্ত, মানে সকল ক্ষেত্রে মেধা তালিকায় যিনি এসছেন তাকেই তিনি নিয়োগ দিয়েছেন। কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এটা তিনি চিন্তাই করেননি। তার একটা বড় উদ্দেশ্য ছিল, যেহেতু তিনি রাজনীতি করেন বাংলাদেশের জনগণের স্বার্থে এবং এই দেশটাতে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সুতরাং তিনি তার এই মেডিকেল কলেজটাকে একটা মিনি বাংলাদেশ বানাতে চেয়েছিলেন। সত্যি বানিয়েছেনও, চিন্তা করা যায়। তো মুফতি আলী হাসান ওসামা যথার্থই বলেছেন, এই লোকটার হাতে যদি একটা মেয়াদ শাসনভার দেওয়া যায়, বাংলাদেশটাকে সত্যি একটা রোল মডেলে তিনি রূপান্তরিত করতে পারবেন। তার প্রতিষ্ঠিত এই উইমেন মেডিকেল কলেজটাই তার উৎকৃষ্ট উদাহরণ। আসুন আমাদের ইখতিলাফকে ভুলে গিয়ে, ইখতিলাফ একটা সাইডে রেখে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।